আসসালামু আলাইকুম। অপরাহ্নে সকলকে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা এইচএসসি 2026 এর পদার্থবিজ্ঞান প্রথম পত্রের সিকিউ পার্টটা সলভ করব। তো সিকিউ পার্টের আমাদের টোটাল 2টা ভিডিও থাকবে। প্রথম ভিডিওতে হচ্ছে 1 থেকে 4 পর্যন্ত সলভ দেওয়া হয়েছে। আর দ্বিতীয় ভিডিওতে আমি এখানে 5 থেকে 8 পর্যন্ত সলভ দেখাবো। আর এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে হচ্ছে প্রথম পার্টটার লিংক দেওয়া থাকবে। আর যারা আমাদের চ্যানেলে নতুন, তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। আর কোনো পার্ট বুঝতে প্রবলেম হলে আমাদেরকে মেসেজ দিতে পারো। এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমি আমাদের ফেসবুক পেজের লিঙ্কটা দিয়ে দিব। তো ক্লাসটি শুরু করা যাক। তো আমাদের এই পার্টের প্রথম যে ম্যাথটা, এইটা হচ্ছে 5 নম্বর। এটা আসছে তোমাদের পর্যায়বৃত্ত গতি থেকে। তো এখানে বলছে 150 গ্রাম ভরের একটি বস্তু 11 সেন্টিমিটার বিস্তারে সরল সন্ধিত স্পন্দনে আছে। সাম্য অবস্থায় এর গতিশক্তি 0.01 জুল। তো এখানে কিসের কিসের মান বলছে? বস্তুর ভর মানে এম এর মান বলে দিছে, এবং বস্তু এত বিস্তারে দুলছে মানে বিস্তার মানে বড় হাতের এ এর মান বলে দিছে, এবং সাম্য অবস্থায় গতিশক্তি, তাহলে গতিশক্তি বলে দিছে ই কে, ই কে এর মান বলে দিছে। এবার একটা জিনিস দেখো, সাম্য অবস্থায় গতিশক্তিটা বলছে, তাহলে আমরা জানি কোন বস্তুর মোট শক্তি হচ্ছে তার গতিশক্তি এবং বিভব শক্তির সমান। ক্লিয়ার? এবার দেখো সাম্য অবস্থায় আমরা কি জানি? সাম্য অবস্থায় কোন বস্তুর বিভব শক্তি ইপি ইজ ইকুয়াল টু কি হয়? 0 না? আর আমরা জানি কোন বস্তুর মোট শক্তি, তো আমরা মোট শক্তিকে যদি হচ্ছে তোমার ইউ দ্বারা প্রকাশ করি, ইউ ইজ ইকুয়াল টু কি হয়? গতিশক্তি প্লাস বিভব শক্তির যোগফল। তো সাম্য অবস্থায় যদি তোমার বিভব শক্তিটা সমান হয়, তাহলে সাম্য অবস্থায় মোট শক্তি কি হবে? তার গতিশক্তির সমান। সো এখানে দেখো সাম্য অবস্থায় এর গতিশক্তি বলে দিছে, তাহলে আমরা কি বলতে পারি? সাম্য অবস্থায় গতিশক্তি যে কথা, সাম্য অবস্থায় বস্তুর টোটাল শক্তি ইউ সেই কথা। তো এইটার মানও বলে দিছে, এটা কত বলছে? 0.01 জুল। আচ্ছা, তো প্রথম প্রশ্ন, আচ্ছা ক খ আমরা সলভ না করি, আমরা শুধু গ ঘ ম্যাথমেটিক্যাল টার্মগুলো দেখি। বলছে উদ্দীপকে বর্ণিত কণাটির গতির ব্যবকলনীয় সমীকরণ নির্ণয় করো। তো সরল সন্ধিত যে বা সরল স্পন্দন গতির যে মূল যে কথাটা ছিল, একটাই মূল কথা, আর এই একটা কথার উপর ভিত্তি করে পুরো চ্যাপ্টারটা দাঁড়ায় আছে, যেটা ছিল হচ্ছে সরল সন্ধিত গতিসম্পন্ন কোনো কণার বল সরণের সমানুপাতিক এবং বিপরীতমুখী। কি বলছি? সরল সন্ধিত গতিসম্পন্ন কোনো কণার বল এর সরণের সমানুপাতিক, মানে বল হচ্ছে সরণের সমানুপাতিক কিন্তু বিপরীতমুখী। সো বিপরীতমুখী হওয়ার জন্য এখানে একটা নেগেটিভ চিহ্ন। আর এই সূত্র দিয়ে হচ্ছে আমাদের পুরা চ্যাপ্টারটা দাঁড়ায় আছে। এইটা দিয়ে আমরা বিভিন্ন সূত্র প্রতিপাদন করছি। তো এর পরেরটাই বলছে কি, সরি, এরপরে হচ্ছে যদি সমানুপাতিক চিহ্ন উঠাইতে হয়, আমরা জানি একটা ধ্রুবক দিতে হবে। তাহলে ইজ ইকুয়াল টু, সেই ধ্রুবকটা হচ্ছে কে, ইজ ইকুয়াল টু তাহলে মাইনাস কে এক্স, সরি, ইজ ইকুয়াল টু হবে হচ্ছে তোমার মাইনাস কে এক্স। তো আমরা জানি এফ ইজ ইকুয়াল টু এম এ, তাহলে এম এ প্লাস কে এক্স ইজ ইকুয়াল টু 0। তো এবার একটা জিনিস দেখি, আমরা জানি হচ্ছে সরণকে এক্স দ্বারা প্রকাশ করি। সরণকে সময়ের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করলে আমরা কি পাই? বেগ পাই। আর বেগকে যদি সময়ের সাপেক্ষে আবার ডিফারেন্সিয়েশন করা হয়, তাহলে আমরা কি পাবো? ত্বরণ পাবো। তাহলে আমি একবারে বলতে পারি সরণকে সময়ের সাপেক্ষে যদি আমি 2 বার ডিফারেন্সিয়েশন করি, তাহলে কি পাবো? ত্বরণ পাবো। তাহলে এখানে দেখো ত্বরণ আছে, ত্বরণকে আমি কি বলতে পারি? সময়ের সাপেক্ষে 2 বার মানে সরণকে সময়ের সাপেক্ষে 2 বার ডিফারেন্স করলে ত্বরণ। তাহলে দেখো এটাকে আমরা এভাবে লিখতে পারি না, ডি স্কোয়ার এক্স ডিভাইডেড বাই ডিটি স্কোয়ার। তো ত্বরণকে আমি বলতে পারি ডি স্কোয়ার এক্স ডিভাইড বাই ডিটি স্কোয়ার, মানে সরণকে সময়ের সাপেক্ষে 2 বার ডিফারেন্সিয়েশন, এটা হচ্ছে ত্বরণ, প্লাস কে এক্স ইজ ইকুয়াল টু 0। তো আমরা যদি এম দ্বারা ভাগ করে দেই, তাহলে ডি স্কোয়ার এক্স ডিভাইডেড বাই ডিটি স্কোয়ার প্লাস কে বাই এম ইন্টু এক্স ইজ ইকুয়াল টু 0। তো এইটাই হচ্ছে আমাদের সরল সন্ধিত কণার ব্যবকলনীয় সমীকরণ। বাট এখানে তোমাকে বলছে উদ্দীপকের বর্ণিত কণাটির, এটা হচ্ছে জেনারেল সমীকরণ। তো উদ্দীপকে বর্ণিত কণার জন্য আমার কে এর মান লাগবে, আর হচ্ছে তোমাকে কি লাগবে? এম এর মান লাগবে। তো এবার আসি কে এর মান কেমনে আমরা নির্ণয় করতে পারি। এখানে মোট শক্তি দিয়ে দিছে, তো আমরা যদি এখান থেকে মোট শক্তি থেকে তোমার কে এর মানটা নির্ণয় করি, তাহলে কি হবে দেখো, ইউ ইজ ইকুয়াল টু, আমরা কি জানি মোট শক্তি ইউ ইজ ইকুয়াল টু কি হয়? হাফ কে এ স্কোয়ার। তাহলে দেখো ইউ এর মান হচ্ছে 0.01 জুল ইজ ইকুয়াল টু হাফ কে, কে এর মান তোমার লাগবে এ, এ হচ্ছে বিস্তার, তাহলে বিস্তার বলে দিচ্ছে 11 সেন্টিমিটার। তাহলে 11 সেন্টিমিটারকে যদি তুমি মিটারে নাও, কত হবে তোমার? 0.11 মিটার, তার উপর হচ্ছে স্কোয়ার। তো এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি, এখান থেকে কে এর মান আসবে হচ্ছে 1.652, এর একক হচ্ছে নিউটন পার মিটার। ক্লিয়ার? কে এর মান পেয়ে গেলাম। আর আরেকটা মান লাগবে তোমার এম, আর এম এর মান তো এখানে বলেই দিছে, এম এর মান কত? আর হচ্ছে আরেকটা হচ্ছে তোমার এম, এম এর মান বলে দিছে 150, সরি গ্রাম, কেজি না, 150 গ্রাম। তো এটাকে যদি আমরা কেজিতে নেই, 0.15 কেজি। তো এটাকে তুমি 1 নং সমীকরণ দিয়ে রেখে এবার লিখবা হচ্ছে 1 নং সমীকরণ থেকে পাই।
1 নং সমীকরণের উক্ত মানগুলো বসিয়ে পাই বা 1 নং সমীকরণ থেকে পাই টি স্কোয়ার এক্স ডিভাইডেড বাই ডিটি স্কোয়ার প্লাস কে এর মান কত, কে এর মান হচ্ছে তোমার 1.652 ডিভাইডেড বাই হচ্ছে তোমার এম এর মান হচ্ছে 0.15, তো 0.15 আর হচ্ছে এক্স এর মান থেকে গেল, এক্স মানে জেনারেল, এটা ইজ ইকুয়াল টু মানে জেনারেল একটা টার্ম বা স্মরণের টার্ম ইজ ইকুয়াল টু 0। তো এটাকে যদি আমরা ভাগ করে দিই ডি স্কোয়ার এক্স ডিভাইডেড বাই ডিটি স্কোয়ার প্লাস এটাকে ভাগ করলে আসবে হচ্ছে 11.01 বা 11 লিখলেই হচ্ছে এত এক্স ইজ ইকুয়াল টু 0। এইটাই হচ্ছে সরল সন্ধিত কণার একদম হচ্ছে তোমার ব্যবকলনীয় সমীকরণ, তোমাকে এটাই বের করতে বলছে। তো আমাদের এইটাই হচ্ছে গ এর উত্তর। ক্লিয়ার? তো এখন যদি হচ্ছে আমরা ঘ নম্বরটা সলভ করি, ঘ নম্বরে বলছে সাম্য অবস্থা হতে 5 সেন্টিমিটার দূরত্বে গতিশক্তি বিভব শক্তি সমান হবে কিনা। মানে সাম্য অবস্থা থেকে 5 সেন্টিমিটার দূরে, মনে হয় স্প্রিংটা চিন্তা করো বা একটা যে কোনো একটা সরল সঞ্চিত কণা, এটা হচ্ছে তার সাম্য অবস্থা। ক্লিয়ার? তো এটাকে যখন তুমি দোলায় ছেড়ে দিবা কি করবে, এদিক থেকে কিছু পরিমাণ এদিকে আসবে, আবার কিছু পরিমাণ সংকুচিত হবে। এই যে এটা সাম্য অবস্থা, এখানে হচ্ছে x ইকুয়াল টু 0, আর এই যে পরিমাণ আসলো এটার নাম হচ্ছে সেই বিস্তার বা a, আর এখানে যে পরিমাণ আসবে এটা হচ্ছে বিস্তার। তো বলছে সাম্য অবস্থা থেকে 5 সেন্টিমিটার দূরে, মনে করো 5 সেন্টিমিটার হচ্ছে এই বিন্দুতে। ক্লিয়ার? এই যে এদিক থেকে যে দুলবে এরকম দুলবে, তো আমি ধরলাম সাম্য অবস্থা থেকে 5 সেন্টিমিটার দূরে এই বিন্দুতে, মনে করো এই এ পজিশনে, বা সরি এ না বলি, এর মান তো অলরেডি আছে, আমি মনে করলাম এখানে হচ্ছে কি বলবো পি পজিশনে তোমাকে বলছে গতিশক্তি বিভব শক্তি সমান হবে কিনা এটা টেস্ট করতে বলছে। তো আমরা জানি সরল সন্ধিত কণার গতিশক্তি নির্ণয় সূত্র কি, ইকে ইজ ইকুয়াল টু হাফ কে এক্স স্কোয়ার। ক্লিয়ার? তো কে এর মান আমি গ হতে পাইছি, তাহলে গ হতে পাই কে এর মান এখানে বসাবা, কে এর মান হচ্ছে তোমার কত পাইছিলাম 1.65 ইন্টু এক্স, এক্স হচ্ছে 5 সেন্টিমিটার, তাহলে সেন্টিমিটারকে যদি আমি মিটারে নেই 0.05 তার স্কোয়ার। এইটা হচ্ছে সাম্য অবস্থা থেকে 5 সেন্টিমিটার দূরে গতিশক্তি। তাহলে গতিশক্তির মান আসলো হচ্ছে তোমার 2.06 ইন্টু 10⁻³ জুল। এটা হচ্ছে সাম্য অবস্থা থেকে 5 সেন্টিমিটার দূরে গতিশক্তি। এবার বলছে বিভব শক্তি সমান হবে কিনা, মানে এখানে গতিশক্তি আর হচ্ছে বিভব শক্তি। এবার চিন্তা করো, আমরা শক্তি সংরক্ষণশীলতায় জানি কোনো বস্তুতে মানে কোনো বিন্দুতে বস্তুর টোটাল শক্তি সমান থাকবে, টোটাল শক্তি ইউ এর কোনো চেঞ্জ নাই। ক্লিয়ার? মোট শক্তি হচ্ছে চেঞ্জ নাই, কিন্তু অবস্থান ভেদে গতিশক্তি বিভব শক্তিতে কনভার্ট হবে বা বিভব শক্তি গতিশক্তিতে কনভার্ট হবে, কিন্তু টোটাল এনার্জির কোনো চেঞ্জ নাই। তো আমরা কি জানি, তাহলে আমি এভাবে লিখতে পারি টোটাল এনার্জি ইজ ইকুয়াল টু কি জানি, গতিশক্তি প্লাস বিভব শক্তি। তাহলে আমি গতে টোটাল এনার্জি পাইছি, আর এই পি পজিশনে বা হচ্ছে 5 সেন্টিমিটার দূরে আমি হচ্ছে গতিশক্তি পাইছি, তাহলে বিভব শক্তি কি হবে, তাহলে তুমি লিখবা সাম্য অবস্থা থেকে 5 সেন্টিমিটার দূরে বিভব শক্তি ইপি ইজ ইকুয়াল টু মোট শক্তি মাইনাস গতিশক্তি। আর মোট শক্তি হচ্ছে তুমি তোমাকে হচ্ছে উদ্দীপকে বলা আছে এই যে এইটাই মোট শক্তি, তাহলে কত 0.01 মাইনাস গতিশক্তি 2.06 ইন্টু 10⁻³ তো এইটাকে ক্যালকুলেট করলে আসবে হচ্ছে 7.93 ইন্টু 10⁻³ জুল। ক্লিয়ার? তো এবার দেখো গতিশক্তি আর বিভব শক্তি সমান না, 5 সেন্টিমিটার দূরে গতিশক্তি হচ্ছে এটা আর বিভব শক্তি হচ্ছে 7 পয়েন্ট সামথিং, তাহলে ইপি ইজ নট ইজ ইকুয়াল, সো ইকে ইজ নট ইজ ইকুয়াল টু ইপি, মানে তুমি লাস্টে কমেন্ট লিখবা অতএব সাম্য অবস্থা থেকে 5 সেন্টিমিটার দূরে বস্তুটির গতিশক্তি বিভব শক্তির সমান না। তো এইটা ছিল হচ্ছে আমাদের পর্যায়বৃত্ত গতির 5 নম্বর। আচ্ছা তোমরা যারা হচ্ছে আমাদের চ্যানেলে নতুন, তোমরা অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, আর কোনো ম্যাথ বুঝতে প্রবলেম হলে আমাকে জানাবে। এই ভিডিওর ডিসক্রিপশন বক্সেই হচ্ছে আমার ফেসবুক পেজের লিঙ্কটা দেওয়া থাকবে। এরপরে হচ্ছে 6 নম্বর, যেটা আসছে হচ্ছে তোমাদের আদর্শ গ্যাস ও গ্যাসের গতিতত্ত্ব থেকে। তো এখানে হচ্ছে একটা সিলিন্ডার বলে দিছে, সিলিন্ডারের হচ্ছে এবি মানে হচ্ছে তোমাদের ব্যাসার্ধ বলে দিছে, আর হচ্ছে সিলিন্ডারটির দৈর্ঘ্য বলে দিছে। আর একটা কথা বলছে 12 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সিলিন্ডারটিতে এতটি নাইট্রোজেন অণু আছে, মানে এই সিলিন্ডারটা কতটা নাইট্রোজেন অণু আছে এটা বলে দিছে। তো গতে বলছে শুধুমাত্র একটি অণুকে গতিশীল বিবেচনা করে গড় মুক্ত পথ নির্ণয় করো। তো আমরা ম্যাক্সওয়েলের সূত্র দিয়ে গড় মুক্ত পথ আমরা জানি ল্যামডা ইজ ইকুয়াল টু 1 ডিভাইডেড বাই √2 পাই এন সিগমা স্কোয়ার, 1 ডিভাইডেড বাই √2 পাই এন সিগমা স্কোয়ার, যেখানে এন হচ্ছে তোমার পাই এন হচ্ছে তোমার একক আয়তনে মুক্ত অণুর সংখ্যা, আর সিগমা হচ্ছে তোমার অণুর ব্যাস। তো আমরা যদি এখানে দেখি তোমাকে বলছে হচ্ছে সিলিন্ডারটিতে মোট হচ্ছে 10⁻⁴ অণু আছে, তাহলে আমি যদি এন এর মান বের করতে চাই একক আয়তনে কয়টা অণু আছে, তাহলে এটা কি হবে মোট অণুর সংখ্যা ডিভাইডেড বাই সিলিন্ডারটার আয়তন। তাহলে দেখো মোট অণুর সংখ্যা 10⁴ ডিভাইডেড বাই সিলিন্ডারের আয়তন, সিলিন্ডারের আয়তন নির্ণয় সূত্র আমরা কি জানি পাই আর স্কোয়ার ইন্টু এল, সিলিন্ডার আয়তন নির্ণয় সূত্র হচ্ছে আমরা জানি পাই আর স্কোয়ার এল। তাহলে দেখো 10⁴
ডিভাইডেড বাই পাইয়ের মান 3.1416 ইন্টু আর হচ্ছে সিলিন্ডারের ব্যাসার্ধ এবি তোমাকে বলেছে 5 সেন্টিমিটার, তাহলে কত হবে 0.05 তার স্কোয়ার ইন্টু এল এর মান হচ্ছে সিলিন্ডারের দৈর্ঘ্য হচ্ছে 15 সেন্টিমিটার। তো আমরা যদি এটাকে মিটার এনে কনভার্ট করি তাহলে 0.15, তাহলে এন এর মান আসতেছে হচ্ছে তোমার এখান থেকে 8.48 ইন্টু 10⁶। আমরা সব কিছু একক নিচে হচ্ছে মিটারে, মানে আয়তন নিচে হচ্ছে মিটার কিউবে, তাহলে পার মিটার কিউব, এটা হচ্ছে এন এর মান। তো টু গেল পাই এন গেল। এবার আসি সিগমা। এখন কথা হচ্ছে এই প্রশ্নটায় সিগমার মান তোমাকে বলে দেয়নি, মানে অণুগুলার ব্যাস কত বলে দেয় নাই, আর অণুগুলার ব্যাস হচ্ছে ডিপেন্ড করে মানে কোনটা কোন প্রকৃতির বা কোন গ্যাসের অণু সেটার উপর। যেমন এখানে নাইট্রোজেন, এখন নাইট্রোজেন উচিত ছিল হচ্ছে নাইট্রোজেনের অণুর ব্যাসটা বলে দেওয়া, কিন্তু প্রশ্নকর্তা এখানে বলে দেয় নাই। সো এটা আমরা গুগলে সার্চ দিয়ে মুখস্থ মানটা নিচ্ছি, যে হচ্ছে নাইট্রোজেনের ব্যাস হচ্ছে তোমার যেটা মুখস্থ ওইটার মান ছিল হচ্ছে 3.7 ইন্টু 10⁻⁻10 মিটার। এটা হচ্ছে একটা মুখস্থ মান, বাট এটা বলে দেওয়া উচিত ছিল। সো অনেকে বলতেছে ভাই এটা কি নাম্বার দিবে কিনা। এখন তুমি যদি হচ্ছে মানে এইখানে সূত্র লিখে বাকি সব কিছু ক্যালকুলেট করে সিগমা ইকুয়েশনের মধ্যে রেখে দাও, তাহলে মার্কস দিবে আশা করি। আর যারা হচ্ছে মুখস্থ মান বসাইতে পারছো তাদের তো হইছেই। তো হচ্ছে 1 ডিভাইডেড বাই √2 ইন্টু পায়ের মান 3.1416 ইন্টু এন এর মান হচ্ছে 8.48 ইন্টু 10⁶ ইন্টু সিগমা স্কোয়ার। সিগমার মান হচ্ছে তুমি এই মানটা এখানে স্কোয়ার বসাই দিলে এইটার উত্তর আসবে হচ্ছে, আমি যদি ভুল না করি, 3.67 ইন্টু 10⁻11 এত মিটার। এটা হচ্ছে গড় মুক্ত পথ। এখন এখানে প্রবলেমটা হচ্ছে সিগমার মান বলে দেয় নাই, মানে অণুর হচ্ছে ব্যাস বলে দেয় নাই, কিন্তু অণুর ব্যাস বলে দেওয়া হচ্ছে উচিত। সো আশা করি যারা ইকুয়েশন লিখে আসছো তারা মার্কস পাবা। তো এরপরে হচ্ছে ঘ নম্বর, উদ্দীপকের সিলিন্ডারটির দৈর্ঘ্য 1/3 হ্রাস পেলে গ্যাসের অণুর মূল গড় বর্গবেগ দ্বিগুণ হবে কিনা, মানে সিআরএমএস এর বেগ দ্বিগুণ হবে কিনা, গাণিতিকভাবে বিশ্লেষণ করো। তো এইটাও মানে বলা যায় আর একটা কি বলে ভুল প্রশ্ন, যদিও ভুল বলা উচিত না, বাট এখানে কোন প্রক্রিয়ায় চেঞ্জ হবে এই প্রক্রিয়াটা বলে দেয় নাই। দৈর্ঘ্য চেঞ্জ করছো, তুমি কোন প্রক্রিয়া চেঞ্জ করবা প্রক্রিয়া বলে দেয় নাই। সো আমরা ধরেই নেই এটা হচ্ছে যখন নাইট্রোজেন বলে দিছে, মানে আমরা যদি গামার মান হিসাব করতে চাই তাহলে আমরা ধরে নিলাম এটা হচ্ছে একটা রুদ্ধতাপীয় প্রক্রিয়া। ক্লিয়ার? রুদ্ধতাপীয় প্রক্রিয়া ধরে আমরা হচ্ছে ম্যাথটা সলভ করব। তো তোমাকে বলছে দৈর্ঘ্য 1/3, তাহলে পরিবর্তিত দৈর্ঘ্য L2 কি হবে, L1 মাইনাস L1 ভাগ 3, মানে 1/3 কমানো হয়েছে, মানে আগে দৈর্ঘ্য ছিল হচ্ছে L1 আর এখন দৈর্ঘ্য হচ্ছে L2, তাহলে L2 কত হবে, আদি দৈর্ঘ্য থেকে 1/3 কমানো হয়েছে, তাহলে শেষ দৈর্ঘ্য হবে হচ্ছে তোমার L1 ডিভাইডেড বাই 2L1 ডিভাইডেড বাই 3, 2L1 ডিভাইডেড বাই 3। আর আমরা জানি সিলিন্ডারের আয়তন V ইজ ইকুয়াল টু পাই আর স্কোয়ার এল। এবার দেখো এখানে কিন্তু ব্যাস বা ব্যাসার্ধের চেঞ্জ বলে নাই, সো আর এর মান ধ্রুবক, আর এর চেঞ্জ নাই, তাহলে পায়ের মান ধ্রুবক, এটার মান ধ্রুবক, তাহলে আয়তন কি হবে, এল এর সমানুপাতিক। তাহলে আমি বলতে পারি শেষ আয়তন হবে V2 কত হবে, 2/3 V1। দৈর্ঘ্য যত চেঞ্জ করবা আয়তন সেই অনুরূপ চেঞ্জ হবে। তো V1 আর V1 তো V1 মানে আমরা জানি আদি দৈর্ঘ্য আদি আয়তন হচ্ছে V1 আর শেষ আয়তন হচ্ছে 2/3 V1। এইবার আসি হচ্ছে মানে দৈর্ঘ্য হ্রাস পেলে মূল গড় বর্গবেগ চেঞ্জ হবে কিনা, মানে টেম্পারেচারের কাহিনী দিয়ে আমরা একটু মানে আসি। তো এবার দেখো রুদ্ধতাপের প্রক্রিয়া আমরা কি জানি, রুদ্ধতাপের প্রক্রিয়া টি আর ভি এর মধ্যে সম্পর্ক, টি অন ভি অন টু দি পাওয়ার গামা মাইনাস ওয়ান ইজ ইকুয়াল টু টি টু ভি টু টু দি পাওয়ার গামা মাইনাস ওয়ান। তো আমি যদি এইখান থেকে টি টু ডিভাইডেড বাই টি অন এটা বের করতে চাই, টি টু ডিভাইডেড বাই টি অন ইজ ইকুয়াল টু টি অনের সাথে গুণ আছে ভি অন, তাহলে মানে ভি অন ডিভাইডেড বাই ভি টু, এটার উপর গামা মাইনাস ওয়ান। তো ভি ওয়ানের মান যদি আমি ভি ধরি, ভি টু কত হবে 2/3 ভি, তার পাওয়ার হচ্ছে গামা মাইনাস ওয়ান। তো এরপরে টি টু ডিভাইডেড বাই টি ওয়ান ইজ ইকুয়াল টু একবারে যদি হচ্ছে আমি ক্যালকুলেট করি তাহলে ওইটা উল্টে যাবে 3/2, তার পাওয়ার হচ্ছে গামার মান, নাইট্রোজেনের জন্য গামার মান কত 1.40, নাইট্রোজেন ডি পারমাণবিক গামার মান 1.40, এটা বসাইলে তোমার টি টু ডিভাইডেড বাই টি ওয়ানের মান আসবে হচ্ছে 1.176। ক্লিয়ার? এবার আসে হচ্ছে আমাদের টি এর মধ্যে সম্পর্ক পাইলাম, আর আমরা জানি CRMS ইজ ইকুয়াল টু √3RT ডিভাইডেড বাই এম। ক্লিয়ার? তো মানে CRMS ইজ প্রপোর্শনাল টু √T। তো আমরা এইখান থেকে হচ্ছে
এই সম্পর্ক যদি নেই তাহলে সি টু ডিভাইডেড বাই সি ওয়ান ইজ ইকুয়াল টু কী হবে, রুট ওভার টি টু ডিভাইডেড বাই টি ওয়ান। তো টি টু ডিভাইডেড বাই টি ওয়ানের মান তুমি পাইছো সি টু ডিভাইড বাই সি ওয়ান ইজ ইকুয়াল টু টি টু বাই টি ওয়ান এর মান হচ্ছে 1.176। তো একবারে ক্যালকুলেট করলে আসতে হচ্ছে তোমার 1.084। অতএব সি টু ইজ ইকুয়াল টু 1.084 সি ওয়ান। ক্লিয়ার? তোমাকে বলছে কি বর্গবেগ দ্বিগুণ হবে কিনা, না দ্বিগুণ হয় নাই, একটার 1.084 গুণ, তো দ্বিগুণ হবে না, এটা উত্তর হচ্ছে দ্বিগুণ হবে না। আচ্ছা, এরপরে 7 নম্বর, এটা হচ্ছে আসছে ভেক্টর থেকে। আচ্ছা, এই প্রশ্নটা হচ্ছে একটু ভুল আছে, মানে কনসেপচুয়ালি এটা ভুল, বাট এটার কনসেপ্ট যদি বুঝতে হয়, খুবই সুন্দর একটা প্রশ্ন। বাট এখানে ভুল কি দেখো, তোমাকে হচ্ছে F1 ভেক্টর বলে দিছে আর F2 ভেক্টর বলে দিছে। দেখো ভেক্টর রূপে বলে দিছে দুইটা। তা আমরা যদি মানে দুইটা ভেক্টরকে যদি ভেক্টর রূপে বলে দেয়, তাহলে তাদের মধ্যবর্তী কোণ হচ্ছে আমরা কিন্তু ডট গুণফল দিয়ে করে ফেলতে পারি। ঠিক আছে? সো এখানে F1 আর F2 এর মধ্যবর্তী কোণ তুমি দেখবা ডট গুণ দিয়ে করলে এটা 6 পয়েন্ট সামথিং আসে। ঠিক আছে? 6 পয়েন্ট সামথিং। বাট এখানে তোমাকে প্রশ্নে দিছে হচ্ছে, দেখো এদের মধ্যবর্তী কোণ অলরেডি এই এক্স বা এই রাস্তার সাথে এটা অলরেডি 25 ডিগ্রি। এটা কি হওয়া পসিবল? এটা অসম্ভব, মানে এটা ভ্যালিড না, মানে বাস্তবে এটা ভ্যালিড না। ক্লিয়ার? সো এই ম্যাথটা হচ্ছে লজিক্যালি একটু ভুল আছে বা সিনটেক্স ইরোর আর কি। বাট আমরা যদি এটা কনসেপ্ট দিয়ে করতে চাই, কনসেপ্ট দিয়ে করলে কিন্তু সুন্দর একটা ম্যাথ। বাট এই ম্যাথটাই হচ্ছে একদম কনসেপচুয়াল হইতো যদি তোমাকে এখানে ভেক্টর না বলে দিয়ে, এই যে F1 F2 ভেক্টর রূপে না বলে দিয়ে তোমাকে যদি F1 এর মান বলে দিত বা F2 এর মান বলে দিত, তাহলে কিন্তু আর ভুল থাকতো না, সুন্দর একটা ম্যাথ হইতো। তো আমরা হচ্ছে এটাকে সলভ করব। এটাকে হচ্ছে অটো মার্ক হয়তো বা দিবে না, কারণ যেভাবে আছে সেইভাবে এটাকে সলভ করতে হবে। সো অটো মার্কস দিবে না, ভুল থাকলেও অটো মার্কস দিবে না, তোমার সলভ করতে হবে। তো আমরা সলভ করি। তো একটু দেখো, আমি এই যে মনে করো এখানে একটা বস্তু আছে, বস্তুর উপরে তোমার এইদিকে একটা ভেক্টর ক্রিয়া করছে আর হচ্ছে তোমার আর একটা ভেক্টর এইদিকে ক্রিয়া করছে। এবার দেখো, তো দুইটা ভেক্টর তোমাকে বলে দিছে, এই উপরের দিকের ভেক্টর বলে দিছে, এই ভেক্টর বলে দিছে, আর এইখানে বস্তুটা আছে। তোমাকে প্রশ্ন করছে উদ্দীপকে বস্তুটি ও এ বরাবর গতিশীল করতে Q2 এর মান নির্ণয় করো। মানে এই বস্তুর উপর তুমি এইটা F1 আর এইটা হচ্ছে F2, এই দুটা বলে দিছে, তুমি এই বস্তুটাকে ও এ বরাবর মানে এই সোজা ভাবে যাবে, সোজা, উপরেও যাবে না নিচেও যাবে না, তাহলে তোমাকে এই থিটা 2 এর মান, এই থিটার মান নির্ণয় করতে বলছে। তাহলে দেখো উপর নিচে যাবে না, তার মানে কি উপর দিকে বা নিচের দিকে কোনো বল থাকবে না। তার মানে আমি বলতে পারি এদের ক্রিয়া ফলে উপরের দিকে যে পরিমাণে বল আছে ইজ ইকুয়াল টু, যদি নিচের দিকের বল হয়, মানে উপরের বল আর নিচের বল সমান হয়, তাহলে কি উপর নিচ পরস্পর রিমুভ হয়ে যাবে, তাহলে কি বস্তুর বল শুধুমাত্র থাকবে এই ও এ বরাবর, তাহলে বস্তুটা ও এ বরাবর আগায় যাবে। সো আমাদের এখানে লজিকটা হচ্ছে উপরের দিকের বল আর নিচের দিকের বলটা হচ্ছে পরস্পর কি হবে, সমান হবে। ক্লিয়ার? উপরের দিকের বল আর নিচের দিকের বল পরস্পর সমান করতে হবে। এইবার দেখো উপরের দিকের বলটা কত বা নিচের দিকের বলটা কত। তো এইখানে দেখো আমি হচ্ছে এটাকে এই কালার দেখি, F1 আমরা জানি কোন একটা ভেক্টরকে যদি হচ্ছে মনে করো এটা ওয়াই অক্ষ এটা এক্স অক্ষ, এইদিকে যদি কোন একটা ভেক্টর ক্রিয়া করে তাহলে তার ভেক্টর হচ্ছে দুইটা উপাংশ থাকে, একটা হচ্ছে এক্স উপাংশ আর একটা হচ্ছে ওয়াই এর উপাংশ। এটা যদি থিটা হয়, এটা যদি মনে করো পি ভেক্টর হয়, তাহলে পি এর এক্স এর দিকের উপাংশ কি হবে, পি কস থিটা, আর পি এর ওয়াই এর দিকে উপাংশ হবে পি সাইন থিটা। ক্লিয়ার? পি কস থিটা আর হচ্ছে পি সাইন থিটা। তো সেম ভাবে তুমি দেখো এইখানে এই এক্স মানে F1 না, F1 এর দুইটা উপাংশ হবে, একটা হবে এই দিকে একটা উপাংশ থাকবে, আর একটা হচ্ছে F1 এর উপরের দিকের উপাংশ থাকবে, এই যে উপরের দিকের উপাংশ। তো আমি এটাকে বলতে পারি F1 এর ক্ষেত্রে এই উপাংশটার মান হবে হচ্ছে মনে করো F1 x, আর এটার মান আমি দিলাম হচ্ছে F1 y। ক্লিয়ার? মানে F1 এর x এর দিকের উপাংশ, F1 এর y এর দিকের উপাংশ, যেখানে F1 x হবে হচ্ছে, আর এই কোণটা তোমাকে বলে দিছে কত, থিটা 1। সো আমি বলতে পারি F1 x এইটা হবে হচ্ছে তোমার কত হবে, মানে x এর দিকের উপাংশ হবে হচ্ছে F1 cos থিটা 1, আর F1 y কত হবে, F1 sin থিটা 1। সিমিলারলি দেখো F2 যখন ক্রিয়া করছে, তাহলে F2 এর দুইটা উপাংশ, একটা কি হবে এই দিকে আর একটা কি হবে, মানে x এর দিকে একটা আর একটা কি y এর দিকে। তো x এর দিকেরটা হচ্ছে ধরলাম এই যে এইটা, এই যে x এর দিকে এদিকে যাবে, এটা হচ্ছে তোমার F2x, আর হচ্ছে F2 এর এই F2 এর তাহলে এই y এর দিকের উপাংশ যেটা, এই y এর দিকে যেটা, এটা কি হবে, এই যে এইটা, সরি y এর দিকের যে উপাংশটা এটা কি হবে, ওইটা যদি
f2x হয়, তাহলে আমি বলতে পারি এটা হচ্ছে তোমার f2 এর y এর দিকের উপাংশ। তো f2x কি হবে? আর এই কোণটা তোমাকে বলে দিছে থিটা 2। তো f2x মানে f2 এর x এর দিকের উপাংশ হবে f2 cos থিটা 2, আর y এর দিকের উপাংশটা কি হবে? f2 sin থিটা 2। ক্লিয়ার? তো তোমার হচ্ছে বলছে শুধুমাত্র এটা এই দিকে যাবে, ও এ বরাবর। এটা যদি ও হয়, এটা যদি এ হয়, ও এ বরাবর যাবে। ক্লিয়ার? ও এ বরাবর যাবে। তাহলে তোমার কি হবে? এই উপরের দিকের ভেক্টর আর নিচের দিকের ভেক্টর সমান হবে। এই যে এটা এখানে বলছিলাম, সেটা গ করতেছি। তাহলে উপরের দিকের ভেক্টর, তাহলে আমি বলতে পারি f1y ইজ ইকুয়াল টু f2y। এটা হইলেই বস্তুটা হচ্ছে ও এ বরাবর গতিশীল হবে। আচ্ছা, আচ্ছা, তোমাদের হচ্ছে যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কিন্তু আমাকে জানাবা, কমেন্ট করলে বা হচ্ছে আমাকে মেসেজ দিলে আমি রিপ্লাই দিব। আর যারা আমাদের চ্যানেলে নতুন, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবা। আমরা ফিজিক্স সেকেন্ড পার্ট নিয়ে আলোচনা করব বা সাজেশন ক্লাস দেওয়ার চেষ্টা করব, আর অ্যাডমিশন রিলেটেড যে কোনো ভিডিও তোমরা আমাদের চ্যানেলে পেয়ে যাবে। আচ্ছা, তো আমরা f1 এর মান বসাই। f1 কি হবে? f1 সাইন থিটা 1, আর f2y কি হবে? f2 সাইন থিটা 2। এইবার হচ্ছে আমরা f1 আর f2 এর মান বের করব। f1 আর f2 জানলে থিটা বের করতে পারবো। তাহলে আসি f1 কত হবে? আচ্ছা, কোন একটা ভেক্টর যদি বলে দেয় তাহলে তার হচ্ছে কি হয়, মানে মান কি হয়? কোন একটা ভেক্টর বলে দিলে তার মান কিন্তু আমরা জানি। সেই f1 এর মান কি হবে এখানে? f1 ইজ ইকুয়াল টু রুট ওভার হচ্ছে তোমার 260 স্কোয়ার প্লাস 190 স্কোয়ার। ভেক্টরের মান দিয়ে করতেছি, তাহলে এইটার মান আসবে হচ্ছে 322.02 নিউটন। আর সিমিলারলি f2 এর মান কত হবে? আচ্ছা, মান বের করতেছি এখানে। মান f2 এর মান হবে রুট ওভার হচ্ছে তোমার 210 স্কোয়ার প্লাস 120 স্কোয়ার। 210 স্কোয়ার প্লাস 120 স্কোয়ার। তো এখান থেকে হচ্ছে এটার মান আসবে খুব সম্ভবত 30√65। আচ্ছা, আমার যদি ক্যালকুলেশন ভুল হয় তোমরা আমাকে জানাবা। ক্যালকুলেশন তাড়াহুড়া করে করছি, সব ভুল যাইতে পারে, তোমরা একটু চেক করে নিবা। আশা করি ঠিক আছে, ভুল যায় নাই। আচ্ছা, তো f1 এর মান হচ্ছে 322.02 নিউটন, আর f2 হচ্ছে তোমার 30√65। তো এখানে মানগুলা বসাই দিলে f1 f2 এর মান বসাই দিলে একবারে থিটা 2 আমি একবারে লিখি। থিটা 2 এর মান আসবে হচ্ছে 34.24 ডিগ্রি। ক্লিয়ার? এত ডিগ্রি। আচ্ছা, দেখো এটা কিন্তু যদিও এটা ভ্যালিড না, কারণ তোমাকে ভেক্টর রূপ দিয়ে দিছে। যদি তোমাকে ভেক্টর রূপ না দিয়ে তোমাকে যদি বলে দিত f1 ইজ ইকুয়াল টু 322 নিউটন আর f2 ইজ ইকুয়াল টু 30√65 নিউটন, তাহলে কিন্তু এই ম্যাথ আর কোনো ভুল ছিল না। তখন ম্যাথটা সুন্দরভাবে করা যাইতো, লজিক্যাল একটা ম্যাথ। জাস্ট এখানে তোমাকে ভেক্টর রূপ বলেই সমস্যাটা করছে। ভেক্টর রূপ বলে দিলে আমরা জানি মধ্যবর্তী কোণ বের করতে পারি, বাট এখানে মধ্যবর্তী কোণ কখনোই 25 প্লাস সামথিং এটা আসা পসিবলই না। ক্লিয়ার? 25 প্লাস হচ্ছে 34, মানে হচ্ছে তোমার কত আসতেছে? তাহলে 49 বা এই কোণ আসা পসিবল, সরি 59, এই কোণ আসা তোমার পসিবলই না। 59 ডিগ্রি আসা পসিবল না। এই কোণ আসবে হচ্ছে সর্বোচ্চ হচ্ছে 6 ডিগ্রি। ক্লিয়ার? আচ্ছা, এবার আসে হচ্ছে ঘতে কি বলছে? ঘতে বলছে থিটা 1 ইজ ইকুয়াল টু থিটা 2 হলে বস্তুটি স্থির অবস্থায় যাত্রা শুরু করে 10 সেকেন্ডে 5 কিলোমিটার পথ অতিক্রম করতে পারবে কিনা। তো দেখো f1 আর f2 মানে দুটা ভেক্টর ক্রিয়া করছে। এটা হচ্ছে f1, আর এখান থেকে এটা হচ্ছে f2। ক্লিয়ার? তো দেখো এদের লব্ধি কি হবে? আর হচ্ছে তোমাকে এখানে কোনটা বলে দিছে, কোণের মান হচ্ছে, আচ্ছা এটা হচ্ছে সেই তোমার x অক্ষ, আর এই কোণগুলাকে হচ্ছে তোমার সমান বলে দিছে, মানে উপরের কোণ আর নিচের কোণ সমান। তাহলে উপরের কোণ হচ্ছে 25 ডিগ্রি আর নিচের কোণও তাহলে 25 ডিগ্রি। এটা হচ্ছে তোমার f1 আর এটা হচ্ছে তোমার f2। এটা আমরা ঘ নম্বর সলভ করতেছি। এটা হচ্ছে f1, এটা হচ্ছে f2। তো এটা যদি f1, এটা যদি f2 হয় তাহলে তাদের মিলিত ফলে কি হবে? এইদিকে যাবে না, মানে লব্ধিটা কি হবে? এটা হবে কি সেই লব্ধি না? লব্ধি হচ্ছে r। তাহলে আমি যদি r এর মানটা বের করি, r এর মান কি হবে? রুট ওভার f1 স্কোয়ার প্লাস f2 স্কোয়ার প্লাস 2 f1 f2 cos মধ্যবর্তী কোণ কত ডিগ্রি? একবার আমি 50 ডিগ্রি লিখে দিলাম। এটা হচ্ছে এই লব্ধির সামান্তরিক সূত্র আর কি। তো এইখান থেকে তোমার f এর মান খুব সম্ভবত আসবে 512.17 নিউটন। ক্লিয়ার? এটাই কি লব্ধি বা লব্ধি ভেক্টর। তো আমি এখানে বলতে পারি কি লব্ধি ভেক্টর, বা এটাকে আর না দিয়ে আমি যদি এটা হচ্ছে এটাকে তোমার f দেই, মানে লব্ধি বলটা এর উপর ক্রিয়াশীল বল। লব্ধি বল বলতে বোঝাচ্ছি এই বস্তুটার উপর ক্রিয়াশীল বল, সেই ক্রিয়াশীল নিট বল মানে f। ক্লিয়ার? এবার আমরা জানি কি f ইজ ইকুয়াল টু ma, তাহলে a ইজ ইকুয়াল টু f ডিভাইডেড বাই m। f এর মান 512.17 ডিভাইডেড বাই হচ্ছে তোমার m এর মান হচ্ছে 5 কেজি, যে বলে দিছে উদ্দীপকে।
5 কেজি। তাহলে এই ত্বরণের মান আসলো হচ্ছে তোমার 102.43 মিটার পার সেকেন্ড স্কোয়ার। আচ্ছা, এবার আসি, তোমাকে বলে দিছে স্থির অবস্থা থেকে, বস্তুটা হচ্ছে স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করবে, তাহলে সরণ বের করতে বলছে। তাহলে আমরা এস ইজ ইকাল টু কি সূত্র নিতে পারি, ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। স্থির অবস্থা মানে এটুকু 0 প্লাস হাফ এর মান হচ্ছে 102.43 ইন্টু টি, টি হচ্ছে 10 সেকেন্ড, 10 সেকেন্ড, তাহলে টি স্কোয়ার। তো এইটার মান আসবে হচ্ছে তোমার, ক্যালকুলেশন একটু নিজেরা করে দেখো, 5121.78 মিটার, তার মানে হচ্ছে 5.12 কিলোমিটার। ক্লিয়ার? তোমাকে বলছে 5 কিলোমিটার পথ অতিক্রম করতে পারবে কিনা। হ্যাঁ, 5.12 কিলোমিটার মানে 5 কিলোমিটার অতিক্রম করতে পারবে। তো এটা ছিল হচ্ছে ভেক্টরের এই ম্যাথটা। তো ম্যাথটা হচ্ছে যেটা বললাম, এখানে একটু ঝামেলা হয়ে গেছে, এটা লজিক্যাল ঠিক নাই, ম্যাথটা ভুল আছে, বাট হচ্ছে আমরা সলভ এইভাবে করতে পারি, যদি আমরা এই ভুলটাকে না ধরে সলভ করি তাহলে এইভাবে হবে। আর যেটা বললাম, এখানে মান বলে দিলে আর কোনো সমস্যাই ছিল না। আচ্ছা, নেক্সট। আচ্ছা, এরপর হচ্ছে 8 নম্বর, এটা হচ্ছে, আচ্ছা এরপরে হচ্ছে 8 নম্বর, এটা হচ্ছে আসছে তরঙ্গ থেকে। তো তরঙ্গ লাস্ট আমরা পড়ছিলাম 2019-এ, এরপর তোমরা পড়লা, অনেক দিন পরে হচ্ছে এটা আসলো, এইচএসসি 26-এ আবার যুক্ত হয়েছে। আচ্ছা, এটা অগ্রগামী তরঙ্গ থেকে দুইটা প্রশ্ন ছিল। তো দুইটা সমীকরণ দেখো, y1 আর y2, দুইটা সমীকরণ বলে দিছে। গতে বলছে প্রথম শূন্যশলাকা হতে নিঃসৃত তরঙ্গ দুইটি, তরঙ্গ একটি একমুখ খোলা নলে প্রথম উপসুর সৃষ্টি করলে নলের দৈর্ঘ্য নির্ণয় করো। তো আমরা একটু এটা একটু ব্যাখ্যা দেখি যে প্রথম উপসুর সৃষ্টি কেমনে করে। আমরা একটা থিওরি জানি যে প্রথম উপসুরের জন্য হচ্ছে তোমার, আমি একটু দেখি, একটা খোলা নল, মনে করো এটা হচ্ছে একটা খোলা নল। তো এই খোলা নলে প্রথম প্রথম উপসুর সৃষ্টি করার জন্য আমরা জানি হচ্ছে, আচ্ছা, ও নলে হচ্ছে এই বদ্ধ প্রান্তে অলওয়েজ হচ্ছে তোমার নিস্পন্দ বিন্দু থাকে, আর এই প্রান্তে হচ্ছে মানে খোলা প্রান্তে হচ্ছে অলওয়েজ সুস্পন্দ বিন্দু থাকে। ক্লিয়ার? নিস্পন্দ বিন্দু আর সুস্পন্দ বিন্দু হোপফুলি সবাই বুঝো স্থির তরঙ্গের ক্ষেত্রে। তো এইখানে হচ্ছে নিস্পন্দ বিন্দু থাকে, আর এইখানে সবসময় হচ্ছে সুস্পন্দ বিন্দু থাকে। আর প্রথম উপসুরের জন্য নলের মধ্যে একটি সুস্পন্দন বিন্দু থাকে, আর একটা হচ্ছে সুস্পন্দ বিন্দু থাকে, আর একটা হচ্ছে নিস্পন্দ বিন্দু থাকে। কি বলছি, প্রথম উপসুরের জন্য নলের ভিতরে একটা থাকে সুস্পন্দ বিন্দু, আর একটা থাকে নিস্পন্দ বিন্দু। ক্লিয়ার? আর এইখানে অলওয়েজ নিস্পন্দ, এখানে অলওয়েজ সুস্পন্দ। তাহলে আমরা যদি একটু তরঙ্গটা আঁকার চেষ্টা করি তাহলে কেমন হবে দেখো, এইখানে থাকবে নিস্পন্দ বিন্দু, এই যে নিস্পন্দটাকে আমি মাঝখানে দিব আর সুস্পন্দটাকে সাইডে দিব, আর এইখানে থাকবে সুস্পন্দ, মানে এই যে এইখানে থাকবে তরঙ্গটার স্থির তরঙ্গটার সুস্পন্দ বিন্দু, আর ভিতরে একটা নিস্পন্দ একটা সুস্পন্দ। দেখো এখানে যদি নিস্পন্দ থাকে তাহলে তার পাশে কি থাকবে, সরি, এখানে যদি সুস্পন্দ থাকে তাহলে তার পাশে নিস্পন্দ, এইখানে থাকবে একটা নিস্পন্দ, আর তারপরে কি থাকবে, একটা সুস্পন্দ, এই যে এখানে সুস্পন্দ। তো এবার তরঙ্গটা যদি আঁকার চেষ্টা করি, দেখো এইখান থেকে তরঙ্গটা এইভাবে গিয়ে এরকম হবে, আর এইখান থেকে তরঙ্গটা এইভাবে গিয়ে, এই যে, সরি একটু আঁকা সুন্দর হয় নাই, এই দেখো এইখান থেকে তরঙ্গটা এইভাবে গিয়ে এইখানে আসবে, আর এইখানে থেকে তরঙ্গটা এইভাবে গিয়ে এইখানে আসবে, এটা এরকম হবে তরঙ্গটা। ক্লিয়ার? এই দেখো একটা মানে বদ্ধ নলে হচ্ছে অলওয়েজ তোমার নিস্পন্দ বিন্দু, আর খোলা নলে হচ্ছে অলওয়েজ সুস্পন্দ বিন্দু। আর প্রথম উপসুরের জন্য, বা যেটাকে তোমরা বলছিল হচ্ছে তৃতীয় হারমোনিক, ওইটার জন্য কি ছিল, ভিতরে একটা নিস্পন্দ একটা সুস্পন্দ। দেখছো ভিতরে একটা নিস্পন্দ, এই যে একটা নিস্পন্দ, এই যে একটা সুস্পন্দ। তো এটা হচ্ছে পুরা নলের দৈর্ঘ্য। তাহলে পুরা নলের দৈর্ঘ্য কতটুকু, এই যে এইটা না, এটা হচ্ছে পুরা নলের দৈর্ঘ্য। আর দেখো তরঙ্গটা একটু দেখো, এর ভিতর তরঙ্গটা, আমি যদি এখানে একটু তরঙ্গটা আঁকতে চাই, দেখো তো কেমন হয়েছে, এই যে এরকম এসে এরকম হয়েছে না, এরকম। তো পুরাটা যদি কমপ্লিট হইতো, পুরাটা যদি তরঙ্গটা কমপ্লিট হইতো তাহলে দেখতে এরকম হইতো, বাট তোমার হয়েছে এতটুকু, এই যে এতটুকুর দৈর্ঘ্য এল না। তো দেখো এইখান থেকে এই যে এইটুকুর দৈর্ঘ্য হচ্ছে তোমার L/2, আর এইখান থেকে এইটুকু হচ্ছে L/4। তাহলে আমি যদি, সরি এল বলতেছি, ল্যামডা, এইখান থেকে এইটুকু হচ্ছে λ/2, আর এখান থেকে এইটুকু হচ্ছে λ/4। তাহলে আমি যদি পুরা দৈর্ঘ্যটা বলি, তাহলে পুরা দৈর্ঘ্যটা কত হবে, এই পর্যন্তর জন্য হচ্ছে তোমার λ/2, আর এইটুকুর জন্য হচ্ছে তোমার λ/4। তাহলে পুরা কত হবে, λ/2 প্লাস λ/4, আর এই পুরা দৈর্ঘ্যটাই তো এল এর সমান, তো এইটা ইজ ইকুয়াল টু এল।
তো এখান থেকে আমাদের সূত্রটা আসে হচ্ছে 4/3 ল্যামডা ইজ ইকুয়াল টু এল। তোমার এই এল এর মান লাগবে। এইবার আসি হচ্ছে ল্যামডা কি, তোমার কাছে প্রথম শস্যরেখা মানে এই শস্যরেখার জন্য ল্যামডা। তো এটা হচ্ছে একটা অগ্রগামী তরঙ্গ। আমরা অগ্রগামী তরঙ্গ জেনারেল সমীকরণ কি জানি, ওয়াই ইজ ইকুয়াল টু এ সাইন 2 পাই ডিভাইডেড বাই ল্যামডা ইন্টু ভিটি প্লাস মাইনাস এক্স। প্লাস হয়েছিল যদি প্লাস চিহ্ন থাকে এক্স অক্ষের ঋণাত্মক দিকে যায়, আর যদি মাইনাস থাকে এক্স অক্ষের ধনাত্মক দিকে যায়। এখন তোমার এখান থেকে লাগবে হচ্ছে ল্যামডার মান। তাহলে ল্যামডা কি হবে দেখো তো, মানে এই ব্র্যাকেটের ভিতরে এক্স থাকার পরে সাইনের মানে ব্র্যাকেটের বাইরে যেটুকু থাকে পুরাটুকুর মান কি 2 পাই ডিভাইড বাই ল্যামডা। তাহলে একটু দেখার চেষ্টা করো, এখানে ওয়াই অন কি বলছে, ওয়াই অন ইজ ইকুয়াল টু 0.1 সাইন পাই ডিভাইডেড বাই 25 ইন্টু 100 মাইনাস এক্স। আচ্ছা আমরা তাহলে প্লাসটা মুছে দিই, এখানে মাইনাস মানে এক্স অক্ষের হচ্ছে তোমার ধনাত্মক দিকে তরঙ্গটা গতিশীল, এটা বলে দিছে। মাইনাস মানে ধনাত্মক দিকে তরঙ্গটা গতিশীল, এটা বলে দিছে। তো আমরা মাইনাস নেই। তাহলে এবার কম্পেয়ার করো, এই যে এক্স এর আগে অন থাকা লাগবে। হ্যাঁ এখানে এক্স এর আগে অন আছে, মূল সমীকরণ এক্স এর আগে অন, এখানে এক্স এর আগে অন আছে। তাহলে এইটুকুর নাম আচ্ছা 100 সাথে টি আছে, সরি। তাহলে টি এর সাথে যেটা থাকে ওইটার নাম কি, ভি না? তাহলে এই তরঙ্গের ক্ষেত্রে ভি ইজ ইকুয়াল টু 100। আর একটা জিনিস দেখো, এই তরঙ্গের ক্ষেত্রে এই পুরাটুকু আর এই পুরাটুকু সমান হবে। তাহলে আমি এখান থেকে বলতে পারি হচ্ছে 2 পাই ডিভাইডেড বাই ল্যামডা ইজ ইকুয়াল টু পাই ডিভাইডেড বাই 25। তাহলে পাই পাই কাটা, তাহলে তোমার ল্যামডা ইজ ইকুয়াল টু 50। ক্লিয়ার? তো দেখো এই তরঙ্গের বেগ জানি, ল্যামডা জানি। আর যদি আমি এখান থেকে এফ ও বের করতে চাই, আমরা কি জানি ভি ইজ ইকুয়াল টু এফ ল্যামডা না? তাহলে এফ ইজ ইকুয়াল টু ভি ডিভাইডেড বাই ল্যামডা। ভি এর মান 100, ল্যামডার মান হচ্ছে 50, তার মানে এফ এর মান হচ্ছে 2। ঠিক আছে? তাহলে এখানে ভি এফ ল্যামডা সবই পেয়ে গেছি। বাট তোমার এই মূল সমীকরণ এটা। তাহলে এবার লিখবা এখান থেকে পাই বা 1 নং এটা আগে 1 নং সমীকরণ দিয়ে দিবা, তারপরে লিখবা আমরা জানি অগ্রগামী তরঙ্গ এটা, আর দেওয়া আছে উদ্দীপকের তরঙ্গ এটা। তাহলে 1 আর 2 কম্পেয়ার করবা। আচ্ছা এটা হচ্ছে ওয়াই অন, 1 আর 2 কম্পেয়ার করবা, বা 1 আর 2 বা প্রথম এই সমীকরণ এই সমীকরণ তুলনা করবা। তুলনা করে এখানে ভি ল্যামডা এফ সব বের করে রাখবা। এবার আমরা মূলটা করি। এল ইজ ইকুয়াল টু 4/3 ইন্টু ল্যামডা। তাহলে এই হচ্ছে প্রথম তরঙ্গের ল্যামডা কত, ল্যামডার মান হচ্ছে 50। আচ্ছা আচ্ছা সরি এই যে এইখানে হচ্ছে আমাদের যোগ ভুল হয়েছে, এখানে একটু যোগ ভুল আছে। এটা হচ্ছে হবে 4/3 না, এটা আসবে হচ্ছে 3/4। এটা হচ্ছে 3/4, আমাদের এই পার্টটা একটু ভুল হয়েছে, এটা 3/4। তো এইখান থেকে হচ্ছে মান বসাও, তাহলে কত আসলো 3/4 ইন্টু ল্যামডা, ল্যামডার মান কত 50 ইজ ইকুয়াল টু এল, বা এল ইজ ইকুয়াল টু 50 গুণ 3 মানে 150 ডিভাইড বাই 4 মানে 37.5 মিটার। এটা হচ্ছে তোমার গ নম্বর। আচ্ছা এবার আসি হচ্ছে ঘ নম্বর। ঘ নম্বর হচ্ছে বিট থেকে আসছে, সুন্দর একটা ম্যাথ। আচ্ছা কি বলছে দেখো, দ্বিতীয় সুশলাকাটি ঘষে সুশলাকা দুটিকে একত্রে শব্দায়িত করলে বিট সংখ্যা দ্বিগুণ হবে কিনা। বিট সংখ্যা কি ছিল, মনে করে একটার কম্পাঙ্ক F1 একটা কম্পাঙ্ক হচ্ছে F2, দুইটাকে যদি একসাথে শব্দায়িত করি তাহলে তাদের যে কম্পাঙ্ক দ্বারা যে পার্থক্য মানে F1 ডিফারেন্স F2, এইটা হচ্ছে সেই বিট। বড়টা থেকে ছোটটা বিয়োগ দিব, এটা হচ্ছে সেই বিট। তাহলে আগে আমরা দেখি এখন বিট সংখ্যা কত আছে। তার মানে এখানে আমার প্রথম কম্পাঙ্ক মানে তরঙ্গটার কম্পাঙ্ক লাগবে, দ্বিতীয় তরঙ্গটার কম্পাঙ্ক লাগবে, দুইটার পার্থক্য হচ্ছে বিট। তাহলে আমরা যখন ঘ সলভ করব, দেখো গতে কিন্তু আমি বিট অলরেডি বের করে নিছি। গতে বিট মানে F1 এর মান হচ্ছে, সরি বিট না, মানে প্রথমটার মানে প্রথম তরঙ্গটার কম্পাঙ্ক বের করে নিছি। তাহলে লিখবা গ হতে পাই প্রথম তরঙ্গের কম্পাঙ্ক F1 ইজ ইকুয়াল টু 2 হার্টজ। এবার আসি দ্বিতীয়টা। তাহলে মূল সমীকরণটা আমরা লিখে আমরা কি যা জানি, আমরা জানি y ইজ ইকুয়াল টু a sin 2 পাই ডিভাইডেড বাই ল্যামডা ইন্টু ভিটি প্লাস মাইনাস এক্স। এখানে মাইনাস দিছে তো আমরা মাইনাস দিলাম ভিটি মাইনাস এক্স। আর আমাদের এখানে বলে দিছে y2 ইজ ইকুয়াল টু 0.1 সাইন পাই, কত বলছে 14 টি মাইনাস এক্স ডিভাইডেড বাই 7.143 এটা। আচ্ছা এবার দেখো আমরা যদি এই দুটাকে কম্পেয়ার করতে চাই, এটা হচ্ছে আমাদের আদর্শ আকার আর এটা হচ্ছে আমাদের প্রদত্ত বা দেওয়া আছে যেটা, এটাকে মানে কম্পেয়ার করতে গেলে দেখো এখানে এক্স এর আগে আছে অন, তার মানে তোমার কি এখানে এক্স এর আগে অন লাগবে না, বাট এখানে আছে এক্স এর আগে অন ডিভাইডেড বাই 7.143। তাহলে আমরা অন ডিভাইড বাই 7.143 এখান থেকে কমন নিব। তাহলে আমরা যদি কমন নেই 0.1 সাইন হচ্ছে 1 বাই 7.143 কমন নিলে কত আসছে পাই ডিভাইডেড বাই 7.143। তাহলে এখানে কত হবে 14 ডিভাইডেড বাই 1 ভাগ 7.143। তাহলে এইটা করলে আসতেছে হচ্ছে তোমার মোটামুটি 100 পয়েন্ট সামথিং থাকে, আমি 100ই ধরলাম। এটা হচ্ছে তোমার 100টি মাইনাস এক্স। ক্লিয়ার? এটা আসতেছে। তাহলে এবার কম্পেয়ার করা যায়। এবার দেখো এই যে এইটার সাথে এটাকে এবার কম্পেয়ার করো।
এটার সাথে এবার এই পুরো পার্টটাকে কম্পেয়ার করো। তাহলে এ এর মান হচ্ছে 0.1, ওইটা আমার লাগতেছে না। তো এক্স এর আগে অন থাকার পরে টি এর সাথে যেটা থাকবে ওটা কি ভি না? তাহলে এখান থেকে আমি বলতে পারি ভি টু কত? 100। আর এই পুরাটুকু ইজ ইকুয়াল টু এইটুকু। তাহলে আমি এখান থেকে বলতে পারি 2 পাই ডিভাইডেড বাই ল্যামডা 2 ইজ ইকুয়াল টু পাই ডিভাইডেড বাই 7.143। তো পাই পাই কাটা, এখান থেকে তোমার ল্যামডা 2 এর মান কত আসছে? ল্যামডা 2 আসতেছে 14, 7 দুগুণে 14.286, এটা হচ্ছে ল্যামডা 2। তাহলে আমরা কি জানি? ভি ইজ ইকুয়াল টু এফ ল্যামডা। তো এফ টু ইজ ইকুয়াল টু কি হবে? এফ টু ইজ ইকুয়াল টু ভি টু ডিভাইডেড বাই ল্যামডা 2। ভি টু এর মান হচ্ছে তোমার কত? 100 ডিভাইডেড বাই ল্যামডা 2 এর মান হচ্ছে তোমার 14 পয়েন্ট সামথিং, 14.286, 14.2। তো এইটাকে করলে মোটামুটি 7 পয়েন্ট সামথিং, 7 নিলাম আমরা। এফ টু হচ্ছে 7, কম্পাঙ্ক 7 হার্টস। এবার আসি, তাহলে বিট কত হবে? জেনারেলি প্রথমে বিট এন অন ইজ ইকুয়াল টু কি হবে? দুইটা কম্পাঙ্কের পার্থক্য, একটা হচ্ছে 2, একটা কম্পাঙ্ক হচ্ছে কত? 2, আর একটা হচ্ছে 7। তাহলে কি হবে? F2 মাইনাস F1 ইজ ইকুয়াল টু 5টি বিট সংখ্যা। প্রথমে হচ্ছে বিট সংখ্যা 5টা। এবার বলছে দ্বিতীয় শীর্ষরেখাটি ঘষে। আচ্ছা, ঘষা মানে কি? এই যে একটা শীর্ষরেখা, যখন এটাকে তুমি ঘষবা, ঘষা মানে হচ্ছে এটা হচ্ছে চিকুন হয়ে যাবে, এটা হচ্ছে চিকুন হয়ে যাবে। চিকুন হইলে এটার কম্পাঙ্ক বাড়ে। ক্লিয়ার? চিকুন হইলে কম্পাঙ্ক বাড়ে। তোমাকে বলছে বিট সংখ্যা দ্বিগুণ করতে দ্বিতীয় শীর্ষরেখাটিকে কম্পাঙ্কের কিরূপ পরিবর্তন করতে হবে। তো এইটা একটু দেখো, এটা আমরা কিভাবে করি। এই প্রসেসটা হচ্ছে যেটাকে স্থির, তাহলে কি আমার প্রথমটার কোনো চেঞ্জ নাই, তাহলে প্রথমটার কম্পাঙ্ক হচ্ছে কত? প্রথমটার কম্পাঙ্ক হচ্ছে 2 হার্টজ। এবার দেখো তোমার হচ্ছে তোমার বিট লাগবে কত? দ্বিগুণ। তাহলে মানে বিট লাগবে দ্বিগুণ, তাহলে পরবর্তীতে বিট আসতে হবে কত? 10টা। 5টা আছে, দ্বিগুণ করতে হবে, মানে 10টা আসতে হবে। তাহলে দেখো এটা হচ্ছে F1। তাহলে 10টা বিট করার জন্য F2 এর মান কি হবে? F1 আর F2 ডিফারেন্স হচ্ছে 10। ক্লিয়ার? তাহলে F1 যদি 2 হয়, F2 কত হইতে পারে? এর থেকে 10 বেশি হওয়া পসিবল, অথবা 10 কম হওয়া পসিবল। ক্লিয়ার? সো 2 থেকে যদি 10 বেশি হয়, তাহলে এটা কত হইতে পারে? 12 হইতে পারে। আর 2 থেকে যদি কম হয়, তাহলে এটা -8 হইতে পারে। বাট -8 তো ভ্যালিড না, এটা বাদ। বাট এখানে দেখো তুমি ঘষছো, ঘষলে কি বিট সংখ্যা বাড়ে না? সো এইটার বিট যদি হচ্ছে তোমার 2 হয়, তাহলে ওটার বিট কি অবশ্যই বাড়বে না? বিট সংখ্যা বাড়বে 12। তাহলে F2 এর মান কত হবে? F2 হবে 12। তো তুমি এইভাবে লিখতে পারো যে F2 ইজ ইকুয়াল টু n প্লাস বা n প্রাইম প্লাস F1। ক্লিয়ার? এটা হচ্ছে তোমার n প্রাইমের মান কত? 10 প্লাস F2 মানে F1, F1 এর মান কত? 2, তার মানে 12। তাহলে দ্বিতীয়টার বিট সংখ্যা কত করতে হবে? সরি, কম্পাঙ্ক কত করতে হবে? F2 এর মান 12 করতে হবে, 12 হার্টজ করতে হবে। তো এইটা ছিল হচ্ছে আমাদের 8 নম্বর। তো এই ছিল তোমাদের এইচএসসি 26 এর প্রশ্ন। যদি কোনো কিছুতে বুঝতে প্রবলেম হয় আমাদেরকে অবশ্যই জানাবা, আমি সলভ করে দিব বা বলার চেষ্টা করব। আর সকলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবা। ধন্যবাদ সকলকে, আল্লাহ হাফেজ।